আকস্মাৎ আরিয়ান বলে ওঠে, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। নিতু এবার আবারও বিব্রত বোধ করে, দৃষ্টি নিচে রেখে ইতস্ত সুরে বলে, সেরকম কিছু না, আপনি স্যার হিসাবে আমার কাছে অপ্রিয়। ক্ষণেই আরিয়ানের ঠোঁটের কোণে ফুটে ওঠে সরু হাসির রেখা। মৃদুস্বরে সে বলে, তোমার ভালো লাগায় আমি অপ্রিয় হলেও আমার ভালো না লাগায় তুমি অপ্রিয়। আশেপাশে চলাচলকারী গাড়ির তীক্ষ্ণ শব্দে আরিয়ানের কথাটা নিতু স্পষ্ট শুনতে পেল না। খেয়ালও করা হলো না আরিয়ানের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু। নিতু আনমনা হয়েই বলল, কথাটা ঠিক শুনতে পাইনি। আরিয়ান এক পলক নিতুর দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল, কিছু বলল না। নিতু তখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আরিয়ানের পানে। কিছু প্রহর এভাবে নীরবে গড়িয়ে যাওয়ার পর আরিয়ান গাড়ি থামায়। আকস্মাৎ গাড়ি থামিয়ে দেওয়ায় নিতু হকচকিয়ে যায়। অস্ফুট স্বরে বলে, গাড়ি থামালেন কেন? আরিয়ান কিছু না বলে নিজের সিট বেল্টটা খোলে, তারপর খানিকটা ঝুঁকে আসে নিতুর দিকে। নিতু তা দেখে ভয়ে মাথা পেছনের দিকে হেলিয়ে দেয়। কি হয়েছে? আরিয়ান নিতুর একদম নিকটস্থে এসে তার সিট বেল্ট খুলে দেয়। মুখটা নিতুর কান বরাবর স্থির রেখেই বলে, আমরা এসে পড়েছি। আরিয়ান এত কাছে আসায় নিতুর প্রায় রুদ্ধশ্বাস অবস্থা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, কথা পর্যন্ত বলতে পারছে না সে। কোনো মতে শুধু বলে, আরিয়ান নিতুর কাছ থেকে সরে এসে হালকা হেসে বলে, তোমার বাসায় এসে পড়েছি আমরা, নামো। নিতু এবার সম্মিত ফিরে পায়, সতর্ক দৃষ্টিতে তাকায় চারপাশে। ওদের কলোনির সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। নিতু এবার কিছুটা স্বাভাবিক হয়, ঘুরে তাকায় আরিয়ানের দিকে। আরিয়ানের ঠোঁটের কোণে তখন এক টুকরো হাসি বিদ্যমান। নিতু বেশ কিছু সময় এক মনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ানের সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম সে তাকে হাসতে দেখেছে। এ যেন কোনো বিরল বস্তুর সন্ধান পাওয়া। ভার্সিটিতে আরিয়ান সর্বদাই গম্ভীর্যপূর্ণ, তাকে কখনো হেসে খেলে কথা বলতেই দেখা যায় না। বাকি ৮-১০টা স্টুডেন্টের মতোই নিতুও ধরেই নিয়েছিল আরিয়ান হাসতে জানে না। তবে তা আজ যেন ভুল প্রমাণিত হলো। নিতুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান আবার তার দিকে কিছুটা ঝুঁকলো। আমাকে দেখার আজীবন সময় পাবে, এখন বাসায় যাও, রাত বাড়ছে। কথাটা বলে আরিয়ান সরে আসে। ক্ষণেই নিতুর ভরাট গাল দুটিতে ছেয়ে গেল প্রগাঢ় রক্তিমা। সে দৃষ্টি নত রেখেই মিনমিনে স্বরে বলে, আসি। কথাটা বলেই নিতু হাতের মুঠোয় ব্যাগ চেপে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল। দ্রুত পায়ে হাঁটা দিল সামনের দিকে, ভুলে করেও পেছনের দিকে তাকালো না। এমন ভাব পেছনে তাকালেই যেন তার সর্বনাশ। পূব আকাশে ছেয়ে গেছে হরিদ্রাফ আলোর ছটা। কুঞ্জ কুঞ্জ মেঘের অন্তরালে খেলা করছে ছোট্ট শালিকের দল। রক্তিমায় আবৃত পলাশ গাছের শেষ প্রান্তে সূর্যের প্রথম আলো পড়তে না পড়তেই আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে পরিবেশ। মন্থর শব্দে বেজে উঠল শোকগাথা। বেলা হওয়ার সাথে সাথে জাবির প্রাঙ্গণ হয়ে উঠল কোলাহলে পরিপূর্ণ। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হলো তখনই। হরেক রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিহিত নর-নারীর সমারোহ চারদিকে। সকলেই ব্যস্ত কোনো না কোনো কাজে। আরিয়ান ভলেন্টিয়ারদের আরেক দফা আদেশ নির্দেশনা দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ব্যাক স্টেজের দিকে, সব ঠিকঠাক আছে কিনা পরখ করতে। নিজ গন্তব্যে এসে আরিয়ান থমকালো। অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি গিয়ে আটকালো কাঙ্ক্ষিত নারীর উন্মুক্ত পিঠের দিকে। সবসময় সংযত রাখা দৃষ্টি আজ প্রথমবারের মতো রূপান্তরিত হলো বেহায়াপনায়। নারীটি উল্টো মুখ করে দাঁড়িয়ে হাত দিয়ে বিভিন্ন আকার ভঙ্গিমা করতে করতে কাউকে কি যেন বোঝাচ্ছে। সে কথাতে এতটাই মশগুল ছিল, কেউ তাকে খুব গভীরভাবে দেখছে তা সে বুঝতেই পারল না। নারীটির কথা শেষ হতেই সে ঘুরে দাঁড়ালো। আরিয়ান নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকলো নারীটাকে। গায়ে আটপৌরে শাড়ি জড়িয়ে কৃত্রিম রঙে সাজিয়েছে নিজেকে। হাতে এক মুঠ রেশমি চুরির ঝংকার তুলে কাঁধে এক পাশে খোপা ফেলে কৃত্রিম ফুল গেঁথেছে তাতে। এই অকৃত্রিমতায় যেন আজ আরিয়ান খুঁজে পেল অপার্থিব এক সৌন্দর্যের সন্ধান। মনের মাঝে উঠল উথাল পাথাল ঢেউয়ের জোয়ার। আগেও সে এই বেশে অনেক নারীকেই দেখেছে, কিন্তু কখনো কোনো নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করেনি। তবে আজ কেন আকর্ষিত হচ্ছে সে? নারীটির ওপর তার অধিকার বলে? আরিয়ান এক ধ্যানে তাকিয়ে থাকে নিতুর দিকে, গভীরভাবে পরোক্ষ করতে থাকে তাকে। হঠাৎ নিতুর কাজল রেখা দৃষ্টিতে আরিয়ানের দৃষ্টি মিলিত হতেই সে দেখতে পেল তার সর্বনাশিনীকে। ক্ষণেই সর্বাঙ্গে খেলে গেল তীব্র শিহরণ। মনে পড়ে গেল চৈত্র মাস নিয়ে লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যিক বাণীটির কথা। আরিয়ান দৃষ্টি নত করে বিড়বিড় করল, চৈত্র মাস তো নয়, এ যেন সর্বনাশা মাস। পুরুষ জাতির শিষ্টতা বিনাশ করতেই এই মাসের আগমন। আরিয়ান এক পলক দৃষ্টি তুলে নিতুকে দেখে আনমনে বলে, সর্বনাশা মাসে পুরুষ জাতি কোনো নারীর দৃষ্টির মাধুর্যের সহিত হবে না, সেটা অসম্ভব, একেবারে অসম্ভব। নিষিদ্ধ জায়গাগুলো এইভাবে উন্মুক্ত রাখতে নেই, দৃষ্টি বেসামাল হয় কারো। কোনো আগন্তুকের মিয়ে যাওয়া কণ্ঠ নিতুর কর্ণকুহরে ঝংকার তুলতে ঈষৎ কেঁপে ওঠে সে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায় শীতল শিহরণ। নিতু কিছু বুঝে ওঠার আগেই আগন্তুকটি পুনরায় বলে ওঠে, পেছন থেকে শাড়ি ঠিক করো। কণ্ঠস্বরটা এবার বড্ড চেনা লাগে নিতুর কাছে, কিন্তু ঠিক ধরতে পারল না কণ্ঠটাকার।
তৎক্ষণাৎ পেছন ঘুরে দাঁড়ায় সে, কিন্তু কাউকে দেখতে পায় না। ঈগল দৃষ্টি চারদিকে নজর বুলিয়ে বোঝার চেষ্টা করে কথাটা আসলে তাকে কে বলেছে, কিন্তু ভিড়ের মাঝে আগেই আগন্তুকটি হাওয়ায় মিলিয়ে যায়, যার দরুন নিতু বুঝতেই পারল না কে তাকে সেই কথাগুলো বলেছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, ঘাড় ঘুরিয়ে নিজের দিকে তাকালো। পেছনে নিয়ে গেল হাত, কোমরের পাশে লাগানো সেফটি পিনটা টানে খুলে গেছে, যার ফলে কোমরের একাংশ প্রদর্শিত হয়ে আছে বহির্ভাগে। ক্ষণেই নিতু লজ্জায় নিমজ্জিত হলো। কাজে এতটাই মগ্ন ছিল, কখন শাড়ির পিন খুলে গেছে বুঝতেই পারেনি। নিতু দ্রুত পেছন দিক থেকে আঁচল টেনে নিজেকে আবৃত করলো। পুনরায় চারদিকে চোখ বুলালো পরিচিত কাউকে খুঁজতে। আশেপাশে কাউকে না পেয়ে নিতু সামনের দিকে এগিয়ে গেল কিছুটা। সামনে নিধিকে দেখতে পেয়ে নিতু ওর নাম ধরে ডাকে। ডাক শুনে নিধি কাছে আসতেই নিতু সবটা বলে। ওকে নিয়ে চলে যায় ওয়াশরুমে। নিজ কার্য শেষে নিধি আর নিতু বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। নিতু মন্থর কণ্ঠে বলে, থ্যাঙ্কস রে। নিধি তটস্থ সুরে বলে, থ্যাঙ্কস পরে দিস, এখন তাড়াতাড়ি চল, বহুত কাজ বাকি আছে ভাই, সব ঠিকঠাক মতো না হলে স্যার পরে আমাদের কেলাবে। চল। নিতু আর নিধি কিছু দূর যেতেই পাশ থেকে কেউ শীষ বাজিয়ে ওঠে। নিতু সেটা উপেক্ষা করে চলে যেতে নিলে পেছন থেকে কেউ বলে ওঠে, রূপে বুঝি আজ মাটিতে পাই পড়ছে না তোমার, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছ। নিতু এবার থমকায়, পাশ ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। কঠোর কণ্ঠে বলে, রাস্তার লোককে দেখার মতো কি আছে? রুদ্র বাঁকা হেসে বলে, মানলাম আমি রাস্তার লোক, তবে এই রাস্তার লোকের সাথে এককালে অনেক সময় কাটিয়েছ, ভুলে গেলে? মুখ সামলে কথা বলো। মুখ সামলেই কথা বলছি জান। শেষের কথাটা একটু টান দিয়ে বলল রুদ্র। নিতু কিছু বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রর দিকে। নিধি একবার রুদ্রর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে নিতুর হাত ধরে চলে আসার জন্য বলল। এমন সময় রুদ্রের আরো কিছু বন্ধু এসে দাঁড়ালো সেখানে। সকালের অভিব্যক্তি গা জ্বালানোর মতো। একজন রুদ্রর কানে কিছু ফিসফিস করতেই রুদ্র অতি বিশ্রী চাহনিতে তাকালো নিতুর পানে। উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো মতো দেখে নিয়ে বলে, এক রাতের জন্য মন্দ নয়। কথাটা কর্ণকুহরে তরঙ্গিত হতেই নিতুর ক্রোধ সকল সীমা পেরিয়ে গেল। সে উচ্চস্বরে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুদ্র, আজ বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে বলছি। রুদ্র পুনরায় হেসে বলে, খারাপ কি বললাম? সাধারণ একটা বাক্য বলেছি, তাতে এত জ্বালার কি আছে? আর আমি তো তাও এক রাতের কথা ভেবেছি, অন্য কেউ হলে ফিরেও চাইতো না। তোমার মতো কালো মেয়েকে কেই বা চাইবে? নিতু ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো, রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। নিতুর এখন ইচ্ছে করছে কাঠিন্যে পরিপূর্ণ কয়েকটা বাক্য রুদ্রর দিকে ছুড়ে দিতে, কিন্তু পারছে না। কণ্ঠস্বর কেমন নিষ্প্রভ হয়ে পড়েছে, শব্দ সব যেন দলা পাকিয়ে বসে আছে কণ্ঠনালীতে। নিতু নিধির এক হাত শক্ত করে ধরে। নিধি এবার চেঁচিয়ে বলে, জাস্ট শাট আপ রুদ্র, আর কত নিচে নামবে তুমি? তোমাকে তো আজ আমার পশুর সাথে তুলনা করতে ঘৃণা হচ্ছে। রুদ্র বিদ্রুপের হাসি হেসে বলে, সত্যি সবসময় গায়েই লাগে। নিতু এবার নিজেকে ভেতর ভেতর খানিকটা গুছিয়ে নিয়ে শক্ত গলায় বলে, সত্যি গায়ে লাগে কিনা জানি না, তবে কুকুরের ঘেউ ঘেউ অ্যাটলিস্ট আমার গায়ে লাগে না, অন্যের লাগলে লাগতে পারে। ক্ষণে রুদ্রর অভিব্যক্তি বদলে যায়। সে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই নিতু আবার বলে, একটা কথা কি জানো, কুকুরের অভ্যাস হলো যেখানে সেখানে মুখ দেওয়া, 101 জায়গায় মুখ দিয়ে মুখে ঘা করা। তুমিও হচ্ছ সেই কুকুর। সময় থাকতে ঠিক হয়ে যাও, না হলে কোথায় কোন ঘা হবে বুঝতেও পারবে না। আর আমাকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমার জীবনের গতি ইতোমধ্যে হয়ে গেছে। রুদ্র ভুরু কুঁচকে বলে, গতি বলতে বিয়ে হয়ে গেছে আমার, আর আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না নিতু। নিধির হাত ধরে বড় বড় পা ফেলে সে সেই জায়গা থেকে চলে আসলো। ফাঁকা একটা ক্লাসে নতজানু হয়ে বসে আছে নিতু। শক্তমন হয়ে পড়েছে নিস্তেজ, চোখের কোনায় জমে আছে লঘু অশ্রু জল। যে কোনো সময় নিজ সীমানা পেরিয়ে টুক করে গড়িয়ে পড়বে গাল চিবুক বেয়ে। তারই পাশে নিধি আর কেয়া। নিতুকে এটা সেটা বলে বুঝ দিচ্ছে, তারই অন্য পাশে মাহিন ও সামি দাঁড়িয়ে নিষ্প্রভ চাহনিতে দেখছে সব। সকল ঘটনা শুনে তারা স্তব্ধ। ভাষা হারিয়ে ফেলেছে ঈষৎ পূর্বেই। মানুষ এত নিকৃষ্ট হয় কিভাবে? আকস্মাৎ নিতু মাথা তোলে, এক ফোঁটা জল আপনা আপনি গড়িয়ে পড়ে চিবুক বেয়ে। অযত্নে লেপটে গেল কাজলটুকু। অস্পষ্ট স্বরে সে জিজ্ঞাসা করে, আমি কি আসলে দেখতে এতটা কুৎসিত কালো? আমাকে কি সত্যি কেউ চাইতে পারে না? নিধি এবার ধমকে ওঠে, কি সব আজে বাজে বকছিস তুই? তুই কুৎসিত বা কালো হতে যাবি কেন? তুই হচ্ছিস পরিস্ফুটিত গোলাপ, যার মধ্যে কোনো দাগ নেই, কোনো কৃত্রিমতা নেই। কুৎসিত তো ওই বজ্জাতের বাচ্চা, ওর তো সবই কালা। কেয়া স্বগতোক্তি কণ্ঠে বলে, ওই গাধা, তুই কালো আর উজ্জ্বল শ্যামলার মধ্যে পার্থক্য বুঝিস না? নিজেকে তোর কোন দিক দিয়ে কালা মনে হয়? এত মিষ্টি একটা চেহারা কুৎসিত লাগে তোর? থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে। ওই আবালের কথা কানে কেন নিয়ে বসে আছিস? ওর কথার দাম আছে কোনো? স্বামী এগিয়ে এসে বলে, একদম কানবি না। ওই চোখের জল কার জন্য ফেলছিস? ওকে না তুই ভালোবাসিস না? তাহলে ওর কথা তোকে কেন এত এফেক্ট করছে?
নিতু মিয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি জানি না কেন এফেক্ট করছে, তবে ভুলতে পারছি না কথাগুলো। মাহিন বলে, তোর মতো মেয়ে আমি কম দেখেছি নিতু, তুই খুব সহজে ভেঙে পড়ার মেয়ে না। যেহেতু আজ তোর ওপর ইফেক্ট করছে, সেহেতু কথাগুলো তোর মনে গভীর দাগ কেটেছে বুঝতে পারছি। তবে সান্ত্বনা দিতে বলছি না, তুই দেখতে একদমই বাজে না, বরং একটা মিষ্টি আর হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী তুই। তোর ব্যক্তিত্ব সর্বদা তোকে সবার থেকে আলাদা করে। তোকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে রে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সকলের কথায় নিতু একটু স্বাভাবিক হয়, মন খারাপের মেঘগুলো সরে যেতে শুরু করে। সে হালকা হেসে বলে, মাখন দেওয়া ভালোই শিখেছিস মোটু। মাহিন বিরাগপূর্ণ চাহনি নিক্ষেপ করে বলে, আমার মনের কথাগুলো তুই মাখন বলে চালিয়ে গেলি, এ তোর বিচার? স্বামী বিদ্রুপ কণ্ঠে বলে, ভালো কথা বলেছিস তো, তাই গায়ে লাগে নাই মাইয়ার। তোর বলা উচিত ছিল, নিতু তোর মতো তেতো মেয়ে আমি আর একটাও দেখিনি। তোর তেরা চোখের চাহনি, তোর আঁকাবাঁকা হলুদ দাঁতের হাসি সবাইকে আহত করে রে। তোর শলার ঝাড়ুর মতো চুলে উকুনের বাসা দেখিতে সবাই উতলা হয় রে। তোর মতো একটা মেয়ে যার জীবনে যাবে, তার জীবন কয়লার কারখানা হয়ে যাবে। স্বামীর কথা শেষ হতেই সবাই উচ্চস্বরে হেসে ওঠে। নিতু হাসতে হাসতে বলে, থাক ভাই, মাফ কর আমায়, আমার রূপের গুণগান আর তোকে গাইতে হবে না, বুঝলি আমি মেলা সুন্দরী। নিধি বলে, এই তো বাছা লাইনে আসছো, এর পরের বার খালি আজে বাজে কথা শুনে সেন্টি খাইছো তুমি, পিটাই একেবারে সেন্টু গেঞ্জি বানাই ফেলুম। নিধির কথায় নিতু হেসে ওঠে, আচ্ছা বানাইস। অতঃপর অযত্নেই চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নেয়। লেপটে যাওয়া কাজল আরো একটু ছড়িয়ে যায়, কিন্তু সেদিকে নিতু নজর দেয় না। কেয়া এবার তালা দিয়ে বলে, অনেক কথা হলো, এবার তাড়াতাড়ি ওঠ। আরিয়ান স্যার যদি একবার ধরতে পারে আমরা কাজে ফাঁকি দিচ্ছি, তাহলে আমরা ফিনিশড বস। সকলে কেয়ার কথা সম্মতি জানিয়ে উঠে পড়ে, এগিয়ে যায় বাইরের দিকে। এমন সময় নিতুর মেসেজ টোন বেজে ওঠে। নিতু হাতে থাকা মুঠোফোনের দিকে এক নজর বুলায়। অনুষ্ঠান শেষে সোজা গাড়িতে গিয়ে বসবে, তোমার সাথে কথা আছে আমার। অপরিচিত নাম্বার থেকে আসা এই মেসেজটা দেখে ক্ষণেই নিতুর ভুরু কুঁচকে আসে। অন্তর্নিহিত মস্তিষ্ক বুঝে উঠতে পারল না বার্তাটির প্রেরককে। পুনরায় মেসেজ টোন বেজে উঠতেই দৃষ্টি গিয়ে থামল স্ক্রিনে। আমি আরিয়ান। মেসেজটা আনমনে পড়া মাত্র নিতু থমকে যায়, বিস্ময়ে চোখ কোটর হয়ে আসে তার। ক্লান্ত অপরাহ্নে পরিবেশ খানিকটা ঝিমিয়ে পড়েছে, বাতাসেও ছেয়ে আছে অলসতা। সূর্য নিস্তেজ হয়ে হেলে পড়েছে পশ্চিমা আকাশে। ভ্যাপসা গরমের এই বিকালে ঘর্মাক্ত শরীর নিয়েই মিনিট 10 হলো নিতু আরিয়ানের গাড়ির ভেতর বসে আছে, অথচ আরিয়ানের কোনো খবরই নেই। গাড়ি খোলা রেখে কোথায় গেছে কে জানে। প্রচন্ড গরম লাগা সত্ত্বেও গাড়ির কাচ উঠিয়ে রেখেছে সে, যাতে কেউ তাকে দেখে না ফেলে। এসি যে অন করবে সেই উপায়ও নেই। বিতৃষ্ণায় এবার মুখ ঘুচে এলো নিতুর। মনে মনে ঠিক করলো, আর 5 মিনিট দাঁড়াবে, এরপরও যদি আরিয়ানের দেখা না মেলে তাহলে সোজা বাসায় চলে যাবে। কথাটা আনমনে আউড়িয়ে মাথাটা সিটে এলিয়ে দিল। আঁচলটা ধরে সামনে টেনে এসে কপাল ও গলার ঘামটুকু মুছে বাতাস করতে থাকলো। নয়ন দুটির কপাট বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে লাগলো। মিনিট 2-1 না গড়াতেই গাড়ির দরজা খুলল। কেউ এসে বসলো তার পাশের সিটে। শব্দ পেয়ে নিতু তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। সামনে আরিয়ানকে দেখা মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। আরিয়ান এক পলক তাকালো নিতুর ঘর্মাক্ত মুখশ্রীর পানে। নাকের ডগায় মুক্তার ন্যায় ঘামের বিন্দুগুলো চিকচিক করছে। চোখের নিচের কাজল খানিকটা লেপ্টে আছে। গাঢ় রঙের লিপস্টিকটি কিনারা দিয়ে কিঞ্চিত পরিমাণ ছড়িয়ে গেছে। হঠাৎ আরিয়ানের মনে নিষিদ্ধ এক ইচ্ছা নাড়া দেয়। তার ইচ্ছে করে নিতুর নিকটস্থ হয়ে খুব সন্তর্পণে লেপ্টে যাওয়া কাজলটুকু মুছে দিতে, ছড়িয়ে যাওয়া লিপস্টিকটুকু আরেকটু ছড়িয়ে দিতে। ইচ্ছেগুলো মাথা চাড়া দিতেই আরিয়ান দ্রুত চোখ বন্ধ করে ফেলে। নিজেকে নিজেই ধিক্কার জানায় এই অশোভন চিন্তাভাবনার জন্য। প্রখর ব্যক্তিত্বের যেন আজ কলঙ্ক লেগে গেল। ভাগ্যিস সামনের মানুষটি তার মনের কথা শুনতে পায়নি, না হলে কি এক বিড়ম্বনাতেই না পড়তে হতো তাকে। স্বচ্ছ চরিত্রের প্রতিচ্ছবি হয়তো ধূলিসাৎ হয়ে যেত। কি ভাবছেন এত? নিতুর আকস্মিক প্রশ্নে আরিয়ান চোখ খুলে তাকায়। নিজেকে স্বাভাবিক করেই বলে, কিছু না। কথাটা বলে আরিয়ান ইঞ্জিন স্টার্ট করলো। এসিটা দ্রুত অন করে পাওয়ার বাড়িয়ে দিল। ক্ষণেই হিমশীতল বায়ু নিতুর গায়ে পরশ বুলাতে শিথিল হয়ে পড়ে শরীর। নিতু মন্থর কণ্ঠে জিজ্ঞাসা করে, আমার সাথে আপনার কি যেন কথা ছিল? আরিয়ান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, ছিল, তবে এইখানে না। নিতু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করে, তাহলে কোথায়? গেলেই দেখতে পাবে। কথাটি বলা শেষ হতেই গাড়ি চলতে শুরু করলো। নিতু এবার আর পাল্টা কোনো প্রশ্নই করলো না, নীরবেই গাটা এলিয়ে দিল ছিটে।